হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। চ্যানেলে ওয়েলকাম সকলকে। আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছিলাম মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা গণিত বই সম্পূর্ণরূপে সলভ করেছি। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা সলভ করেছি। সালের কোশ্চেন 2017 সাল থেকে মাধ্যমিকের প্রত্যেকটা সালের কোশ্চেনের সলিউশন আছে। তো এখন আমরা এবিটিএ টেস্ট পেপার সলভ করছি। এরপরে আমরা পর্ষদের টেস্ট পেপার পেলে পর্ষদের টেস্ট পেপারও সলভ করে দেবো, ঠিক আছে? প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে। এছাড়া যে সমস্ত স্টুডেন্টস আমাদের সাপোর্টে আছে, আমরা প্রত্যেক ক্লাসে কিছু কিছু স্টুডেন্টের নাম উল্লেখ করছি এবং তাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকের ক্লাসেও আমরা সেই একই রকমভাবে কিছু স্টুডেন্টসের নাম উল্লেখ করব এবং তাদের ধন্যবাদ জানাবো। দেখা যাক আজকের ক্লাসে কোন স্টুডেন্টদের নাম আছে। শুরু করছি আজকের ক্লাস, দেখতে থাকো। একের দাগের 1 থেকে 549 পেজ। এর আগের ক্লাস করেছিলাম আমরা 521 পেজের ম্যাথের সলভ করেছিলাম। আজকের ক্লাসে 549 পেজের ম্যাথের সলভ করছি। ফার্স্ট কোশ্চেন যেটা বলেছে, একের দাগের একেরটা বলা আছে এবিসি তিনজনে মোট 6,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করে। 1 বছর পর এবিসি 1 বছর পর এবিসি যথাক্রমে লভ্যাংশের 50, 100, 150 টাকা পায়। সি ব্যবসায় নিয়োজিত করেছিল কত টাকা? দেখো, এবিসি পাচ্ছে, তাহলে লাভের অনুপাত কত হচ্ছে? 50:100:150। 50 দিয়ে ভাগ করলে 1:2:3, এটা লাভের অনুপাত। যেহেতু সময়ের বিষয়টা এখানে উল্লেখ করা নেই, তাহলে মূলধনের অনুপাত মানে লাভের অনুপাতে মূলধন বন্টিত হয়েছে। লাভ্যাংশ বন্টিত হয়েছে যে অনুপাতে, সেই অনুপাতে মূলধন দিয়েছে, যেহেতু সময়ের বিষয় উল্লেখ করা নেই। তাহলে এই অনুপাতেই মূলধন দিয়েছে। মোট 6,000 টাকা দিয়েছে। তাহলে সি কত দিয়েছে? তাহলে সি এর আনুপাতিক মানে এখানে 3, তাহলে সি দিয়েছে 3/3 দিয়ে 5 হাজারকে 6 ইন্টু 6,000, এত টাকা হাজার, তাহলে হয়ে যাচ্ছে 3,000 টাকা। 3,000 টাকা দেখে নাও, 3,000 টাকা আসছে। এটা কোন অপশনে আছে দেখো? 3,000 টাকা। 3,000 টাকা আছে অপশন সি তে, অপশন সি, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর অপশন সি, 3,000 টাকা। অপশন সি, 3,000 টাকা। 2 এর দেখো, এরপর বলে দিয়েছে x:y 5:1, x² - y², x:y 5:1, 5:1, তাহলে x/y কত? 5/1, ঠিক আছে? তাহলে x² উভয় দিকে স্কোয়ার করে দিলে x²/y² কত? 5² 25/1² 1 হয়। যোগভাগ প্রক্রিয়া করলে x² + y² x² - y² কত হচ্ছে? 25 + 1/25 - 1, তাহলে x² + y² x² - y² হচ্ছে 26/24, এটা হচ্ছে 13, এটা 12। এবার x² + y² x² - y² 13/12 হচ্ছে। আমরা যদি এটাকে উল্টে নিই তাহলে চলে আসছে x² - y² x² + y², উল্টে যাচ্ছে 12/13। তাহলে ইস্টু আকারে করলে 12:13 আসছে। দেখো 12:13 কোন অপশনে আছে? এটা 12:13 অপশন বি তে আছে। অপশন বি 12:13। এইদিকে উল্টে নেওয়া হয়েছে, ওদিকে উল্টে নিতে হবে। উল্টে নিলে দুদিকে উল্টে নিতে হবে, ঠিক আছে? নেক্সট দেখো, নেক্সট বলছে 3-টা ও কেন্দ্রীয় বৃত্তের ভেতর পি এমন একটি বিন্দু, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি ও পি 12 সেমি। পি বিন্দুগামী ব্যাসের ন্যূনতম জ্যায়ের দৈর্ঘ্য। ন্যূনতম জ্যা কোনটা হবে? ন্যূনতম জ্যা সেটাই হবে যেখানে পি একটা বিন্দু, তো যে জ্যাটা ন্যূনতম দূরত্ব কখন হয়? একটা, এই যে এখানে যদি পি বিন্দু হয়, এটা পি বিন্দু, এটা ন্যূনতম দৈর্ঘ্য চাইছে। এখানে মনে করো পি বিন্দু আছে,
এখানে ও কেন্দ্র। এবার এর ন্যূনতম দৈর্ঘ্য আমরা নেবো, তাহলে ন্যূনতম দৈর্ঘ্য কখন হবে? এর যখন লম্ব দূরত্ব হবে, ন্যূনতম দূরত্ব, এটা ন্যূনতম দূরত্ব লম্ব, এটা ন্যূনতম দৈর্ঘ্য হচ্ছে, ঠিক আছে। যদি এবি নাম দিয়ে আমরা যোগ করে দিলাম, কোনটা কত বলেছে এটা বলে দিয়েছে। এখানে বলেছে ও কেন্দ্রবৃত্তের পি বিন্দু এমনভাবে অবস্থিত ব্যাসার্ধ 13 সেমি, ওপি 12 সেমি। তাহলে ব্যাসার্ধ এইটা 13 আর ওপি 12, তাহলে নিশ্চয়ই এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, দেখতে পাচ্ছ, যেখানে ভূমি এপি, লম্ব এইটা, আর এখানে এটা ন্যূনতম দূরত্ব যেহেতু পি বিন্দু দুপাশটা সমান হবে, এপি সমান বিপি হতে হবে, এপি সমান বিপি হতে হবে, তবে সেটা ন্যূনতম দৈর্ঘ্যের হবে, সবচেয়ে ছোট দৈর্ঘ্যের, ঠিক আছে। তাহলে এপি সমান বিপি, আমরা এপিটা পেয়ে গেলে বিপি পেয়ে যাবো, মোট দৈর্ঘ্য জ্যায়ের মোট দৈর্ঘ্য পেয়ে যাবো। এটা কিভাবে পাবো? অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে ওপি স্কয়ার প্লাস এপি স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়ে স্কয়ার, ঠিক আছে। এবার দেখো ওপি স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়ে এর মান কত? 13, এপিটা ডান দিকে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে, এর মান ছিল ও এ 13, আর ওপি এটা এপির মান বের করবো, আর ওপিটা ডান দিকে যাচ্ছে 12 স্কয়ার, এটা হয়ে যাচ্ছে এপি স্কয়ার ইজ ইকুয়াল টু 169 মাইনাস 144, এপি স্কয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা 25, তার মানে প্লাস মাইনাস 5 এপির মান, তাহলে পজিটিভ 5টা গ্রাহ্য, এপি 5 মানে বিপিও 5, তাহলে 5 আর 5 যেটা দৈর্ঘ্য 10 সেমি, ঠিক আছে। 5 প্লাস 5 10 সেমি, দেখে নাও প্রসেসটা, 5 প্লাস 5 10 সেমি, যেটা ন্যূনতম দৈর্ঘ্য 10 সেমি, অপশন ডি। তিনেরটা অপশন ডি 10 সেমি। চারের দেখো, চারের কি বলছে? চারের বলছে 75 ডিগ্রি কোণের পুরো সম্পূরক কোণের বৃত্তীয় মান। আচ্ছা, 75 ডিগ্রি দুটো কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের সম্পূরক কোণ বলা হয়, দুটো কোণের মানের সমষ্টি 180 ডিগ্রি হলে তাদের সম্পূরক কোণ বলা হয়। তাহলে 75 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত হবে? 180 মাইনাস 75, একদম সহজ উত্তর, 180 মাইনাস 75 105 আসছে। তাহলে এর বৃত্তীয় মানটা চেয়েছে, তাহলে 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, এটাকে পাই বাই 180 দিয়ে গুণ হবে, এইভাবে ভাবতে পারো, বা এইভাবে ভাবতে পারো 180 ডিগ্রি ইকুয়াল টু পাই রেডিয়ান, 1 ডিগ্রি ইকুয়াল টু কত? পাই বাই 180, আর 105 ডিগ্রি ইকুয়াল টু কত? এইভাবে ভাবতে পারো, যেভাবে সুবিধা তোমাদের, যে আমি পাই বাই 180 দিয়ে গুণ করবো, যেটা হবে সেটাই, বা এই ঐকিক নিয়মটা, ঠিক আছে, বাই 180, 15 দিয়ে কাটলে 7 15 105, আর 15 দিয়ে কাটলে 12 হয়ে যাচ্ছে, 7 পাই বাই 12, 7 পাই বাই 12 আছে, দেখো 7 পাই বাই 12 কোন অপশনে আছে? 7 পাই বাই 12, 7 পাই রেডিয়ান বাই 12, দেখো অপশন ডি তে আছে, অপশন ডি 7 পাই রেডিয়ান বাই 12, ঠিক আছে, সহজ অ্যান্সার। নেক্সট দেখো, এর পরেরটা বলছে আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক থেকে যে আয়তনের শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন। আচ্ছা, এটা নিরেট অর্ধগোলক যার ব্যাসার্ধ আর হলে ব্যাস 2r হয়ে যাচ্ছে, তার মানে এই শঙ্কুর ব্যাস 2r হয়ে যাচ্ছে, আর এই উচ্চতা কত হবে? এইটা হচ্ছে এই ব্যাসার্ধ আর উচ্চতা সমান হচ্ছে, এখানে আয়তন কত হবে শঙ্কুর? 1/3 পাই আর স্কোয়ার, এখানে আর হচ্ছে আর ব্যাসার্ধ, ব্যাসটা 2r, যেহেতু অর্ধগোলকের ব্যাসার্ধ আর, তাই তো, কি বলেছে? আর ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলক, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ আর, হ্যাঁ, তাহলে এইটা আর, এই দিকটা আর এইটা আর, 1/3 পাই আর স্কোয়ার, এই এত ঘন একক, তাহলে 1/3 পাই আর কিউব ঘন একক, 1/3 পাই আর কিউব ঘন একক। অ্যান্সার দেখো কত আছে, এরকম অপশানে আছে 1/3 পাই আর কিউব, অপশন ডি তে আছে, অপশন ডি সঠিক উত্তর, ঠিক আছে, অপশন ডি। কি চেয়েছে? এটা চেয়েছে আর ব্যাসার্ধ বিশিষ্ট অর্ধগোলক থেকে যে আয়তনের শঙ্কু কেটে নেওয়া যাবে তার আয়তন, যে আয়তনের শঙ্কু কেটে নেওয়া যাবে, হ্যাঁ 1/3 পাই আর কিউব।
ঘন একক। কোন অপশনে আছে? অপশন ডি, জি আয়তনের সঙ্গে কেটে নেওয়া যাবে। নেক্সট দেখো, বলছে এন সংখ্যক রাশির গড় এক্স বার এবং এন মাইনাস ওয়ান সংখ্যক রাশির যোগফল কে। এন সংখ্যক রাশির গড় এক্স বার, তাহলে এক্স ওয়ান, এক্স টু, এক্স এন মাইনাস ওয়ান প্লাস এক্স এন বাই এন ইজ ইকুয়াল টু এক্স বার। তাহলে এন এক্স বার কত? এক্স ওয়ান, এক্স টু ডট 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 প্লাস এন মাইনাস ওয়ান প্লাস এক্স এন, এটা তো এন এক্স বার হয়ে যাচ্ছে এক্স ওয়ান এক্স টু প্লাস ডট 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 এক্স এন মাইনাস ওয়ান প্লাস এক্স এন, এটা গুণ করে নিলাম। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, প্রথম এন মাইনাস ওয়ান সংখ্যক রাশির যোগফল কে। তার মানে এই জায়গাটার প্রথম এতগুলো যোগফল কে, তাহলে এন এক্স বার ইজ ইকুয়াল টু কে প্লাস এক্স এন। তাহলে নিশ্চয়ই এক্স এন এর মান চেয়েছে, এক্স এন কত হয়ে যাবে? এক্স এন এর মান চাইবে নিশ্চয়ই এক্স এন ইজ ইকুয়াল টু এন এক্স বার মাইনাস কে, এন এক্স বার মাইনাস কে, এইটাই আসা উচিত। কোন অপশনে আছে এটা দেখো, এন এক্স বার মাইনাস কে, অপশন ডি তে আছে। অপশন ডি আছে এন এক্স বার মাইনাস কে, এটাই সঠিক উত্তর। এটা তোমাদের উত্তরের গন্ডগোল দেওয়া আছে, অ্যান্সারটা লেখা আছে এইটা, কিন্তু অপশন নাম্বারটা এ দেওয়া আছে। অ্যান্সারটা এটাই হবে, অপশন নাম্বার এটা ডি আছে কোশ্চেনে। ঠিক আছে, এবার দেখো আমরা দুইয়ের দাগে যাচ্ছি। দুইয়ের দাগের বলছে শূন্যস্থান পূরণ করা। 8% হার চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 গুণ হবে ড্যাশ বছরে। সহজ অঙ্ক, 8 বছরে দ্বিগুণ হচ্ছে, পি মূলধন চক্রবৃদ্ধি হার সুদে, তাই তো? আমার 2p হয়ে যাচ্ছে সমূল চক্রবৃদ্ধিটা। 2p ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস সুদের হারটা মনে করো 8%। ঠিক আছে, আর প্লাস আর বাই 100, তাহলে কত বছরে দ্বিগুণ হয় বলেছে? এখানে বলেছে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হয়, 8 বছরে। পিপি কেটে দাও উভয় দিকে, 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 2। ঠিক আছে, এটা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক, চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, তাহলে এটার মান 2 হলো, আমরা মনে করছি টি বছরে 4 গুণ হবে। টি বছরে 4 গুণ মানে এটা 4p, টি বছরে পি ইন্টু 1 প্লাস সুদের হার একই থাকবে আর বাই 100 টু দি পাওয়ার টি। ঠিক আছে, এটা ভেবে নিলাম। পিপি যদি কেটে দিই 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, আমরা 4টাকে 2 টু দি পাওয়ার 2 লিখি, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, এই নিচের 2 এর জায়গায় এই মানটা বসাচ্ছি, 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার 8, তার পাওয়ারে কত আছে? তার পাওয়ারে আবার 2 আছে, পাওয়ারে 2, তাহলে 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি, 1 প্লাস আর বাই 100, 8 দুগুণে 16, উভয় দিক তুলনা করলে টি ইজ ইকুয়াল টু 16 চলে আসছে। 16 বছরে 4 গুণ হবে। অ্যান্সার দেখো, 16 বছরে 4 গুণ হবে, তাহলে এটা লিখবে অ্যান্সার 16 বছর। কি বলেছে? 4 গুণ হবে ড্যাশ বছরে, তাহলে শূন্যস্থানে শুধুমাত্র 16 বছরটা দেওয়া আছে। নেক্সট দেখো, 1 বাই এ, 1 বাই বি, 1 বাই সি, 1 বাই এক্স সমানুপাতি হলে কি এক্স এর মান? এরা সমানুপাতি, তার মানে 1 বাই এ ইজ টু 1 বাই বি, 1 বাই সি ইজ টু 1 বাই ডি। অতএব 1 বাই এ, 1 বাই বি, 1 বাই সি, 1 বাই ডি। ঠিক আছে, এটা উল্টে গেলে হয়ে যাচ্ছে 1 বাই এ ইন্টু বি বাই 1,
আচ্ছা এটা ডি নয়, এটা 1/x আছে, এক্স এর মানটা নির্ণয় করতে হবে 1/c ইন্টু x/1, তাহলে x/c ইজ ইকুয়াল টু b/a, অতএব x এর মান bc/a, x এর মান bc/a আসছে, x এর মান bc/a। তাহলে শূন্য স্থানে লিখবে bc/a, ঠিক আছে। নেক্সট দেখো 3-এর দাগেরটা। 3-এর দাগের কি বলছে? 3-এর দাগের বলছে দুটি বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করে, তাহলে স্পর্শবিন্দু দুটির সরল সাধারণ স্পর্শকের সংখ্যা x এবং তির্যক সাধারণ স্পর্শকের সংখ্যা y হয়, তবে x/y হবে। দুটো বৃত্ত কিভাবে স্পর্শ করে বলেছে? দুটো বৃত্ত পরস্পরকে এ বিন্দুতে বহিঃস্পর্শ করেছে, এটা বহিঃস্পর্শ। বহিঃস্পর্শ করলে এই একটা সরল সাধারণ স্পর্শক, এই একটা সরল সাধারণ স্পর্শক, এই একটা তির্যক সাধারণ স্পর্শক। দুটো বৃত্ত যদি পরস্পরকে বহিঃস্পর্শ করে, তাদের স্পর্শকের সংখ্যা মোট সাধারণ স্পর্শক 3টি। যে স্পর্শকের একই পাশে দুটো বৃত্ত থাকে তাকে সরল সাধারণ স্পর্শক বলা হয়, যেমন এটা আর এটা, এ দুটোই নিচের দিকে আর এই স্পর্শকটা দুটোর ওই উপর দিকে, তাহলে এই দুটো সরল সাধারণ স্পর্শক হয়ে গেল। যে স্পর্শকের বিপরীত পাশে দুটো বৃত্ত থাকে তাকে তির্যক সাধারণ স্পর্শক বলা হয়, এবং এই স্পর্শকটা দুপাশে দুটো বৃত্ত, এটা তির্যক সাধারণ স্পর্শক। এবার কি বলেছে দেখো, এবার বলেছে যে তির্যক সাধারণ সরল সাধারণ স্পর্শক x, তির্যক সাধারণ স্পর্শক y, x/y, তার মানে x এর মান 2, সরল সাধারণ স্পর্শক, তির্যক সাধারণ স্পর্শক একটি, তাহলে x/y হয়ে যাচ্ছে 2:1। দেখো সরল সাধারণ স্পর্শক সংখ্যা x দিয়ে প্রকাশ করা হয়েছে, হ্যাঁ, তির্যক সাধারণ স্পর্শক y, তাহলে x/y আমরা অবশ্যই 2:1 নেব। তাহলে এটা হয়ে যাচ্ছে শূন্য স্থানে অবশ্যই লিখবে 2:1। এটা কতটা? 3-এরটা। চারেরটা দেখো, কোন কোণের পূরক কোণ সেই কোণটি হলে তার বৃত্তীয়মান। কোন কোণের পূরক কোণ সেই কোণটি? আমরা মনে করছি এক্স কোণের পূরক কোণ সেই কোণটি, তাহলে এক্স কোণের পূরক কোণ, এই কোণটার পূরক কোণ সেই কোণটি, একই মান। এবার দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, একে অপরকে পূরক কোণ বলা হয়, একে অপরের, তাহলে এদের সমষ্টি 90। এই কোণের পূরক কোণ এই কোণটাই, মানে দুটোর মানে একই তো। তাহলে 2x = 90 ডিগ্রি, x = 90/2, এদিকে গুণ আকারে যদি গেলে ভাগ হবে 45 ডিগ্রি। 45 ডিগ্রির বৃত্তীয়মান কত? 180 ডিগ্রি = পাই রেডিয়ান, 1 ডিগ্রি = পাই রেডিয়ান বাই 180, পাই বাই 180, 45 ডিগ্রি পাই ইন্টু 45/180, গুণ করলে 4, পাই/4 চলে আসছে। দেখো পাই/4, পাই/4, ঠিক আছে। এখানে তাহলে আমরা শূন্য স্থানে লিখব পাই রেডিয়ান/4, 4-এরটা। 5-এর কি বলছে দেখো, 5-এর বলেছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্যের অনুপাত কত হবে? ঘনকের কর্ণের দৈর্ঘ্য কত হয়? এটা খুব ভালো অঙ্ক দিয়েছে। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের বাহু মনে করো a একক, ঘনকের বাহু a একক, তাহলে ঘনকের কর্ণ হয়ে যাচ্ছে √3 ইন্টু বাহু। এবার ঘনকের প্রতিটি তল কি হচ্ছে? একটা বর্গক্ষেত্র, প্রতিটি তলে একটা বর্গক্ষেত্র, তাহলে ঘনকের প্রতিটি তলে একটা বর্গক্ষেত্র হলে বর্গক্ষেত্রের বাহু a এককই হচ্ছে, যেহেতু ঘনকের বাহু a একক। এবার বর্গক্ষেত্রের কর্ণের সূত্র কি? √2 ইন্টু a, তাহলে বর্গক্ষেত্রের বাহু a এককই হচ্ছে। বর্গক্ষেত্রের কর্ণের সূত্র মানে একটি তলের কর্ণ মানে সেটা বর্গক্ষেত্রের কর্ণ, মাথায় রাখবে সেটা। তাহলে সেটা হচ্ছে √2a, তাহলে ঘনকের কর্ণ √3a √2a, বর্গক্ষেত্রের কর্ণ। ঘনকের কর্ণ ঘনকের একটি তলের কর্ণ মানে বর্গক্ষেত্রের কর্ণ, তাহলে √3 √2 আসছে, √3 √2, দেখে নাও এটা √3 √2 আসছে, ঠিক আছে। তাহলে এটা লিখবে √3 √2। 6 কি বলেছে দেখো,
15 পরিবর্তে ড্যাশ সংখ্যাটি নিলে এই সংখ্যাগুলির যৌগিক গড় কত বাড়বে? ঠিক আছে, তাহলে যৌগিক গড় কত হচ্ছে দেখো, 9, 12, 15, 18, 20, 22। 9, 12, 15, 18, 20, 22। 1, 2, 3, 4, 5, 6 ছটা তো, 1, 2, 3, 4, 5, 6, 9, 12, 15, 18, 20, 22 ছটা। তাহলে এখন এদের যৌগিক গড় কত? 6। তাহলে হয়ে যাচ্ছে 22 আর 18, 40, 60, 70, 75, 75 আর 12, 87, 87, 75, 12, 87, 87 আর 9, 96, 96, 6 দিয়ে ভাগ করলে 6, 16, 96। তাহলে যৌগিক গড় 1 করে বাড়াতে হলে এটা 17 হতে হবে, 6টা নাম্বার, 6, 17, 102 হয়ে যেতে হবে। ঠিক আছে, 102 হয়ে যেতে হবে। তাহলে কত বাড়ছে? 102 মাইনাস 96, 6 বাড়ছে। তাহলে 15টা রিপ্লেস করলে যদি এটা বাড়াতে হয় কত বাড়াতে হবে? 15 প্লাস 6, যেহেতু 6 বাড়ছে 21 নিতে হবে, 21 বসাতে হবে। 15 জায়গায় 21 বসালে ওটা মানটা যৌগিক গড় 1 করে বাড়বে। বুঝতে পারলে ক্যালকুলেশন? দেখো, এটা যোগ করে করেছি, এখানে যৌগিক গড় আসছে 16। এবার বলছে 1 করে বাড়বে মানে 17 হয়ে যেতে হবে। তখন সমষ্টি হতে হবে 102। তাহলে সমষ্টিটা কত বাড়তে হবে টোটাল? এটা থেকে এটা বিয়োগ করেছি, এটা থেকে 96 বিয়োগ 6 বাড়তে হবে। তাহলে 15টা রিপ্লেস করলে 15 জায়গায় 15 6 21 বসাতে হচ্ছে। ঠিক আছে, একদম সহজ অঙ্ক দেখে নাও। তাহলে 21 বসাতে হবে। ঠিক আছে, তাহলে শূন্য স্থানে লিখবে সংখ্যাটি 15 জায়গায় 21 বসাতে হবে। কি বলেছে এখানে? যে 15 পরিবর্তে ড্যাশ সংখ্যা নিলে, 21 সংখ্যা নিলে। এবার যাবো 3-এর দাগে, দেখো সত্য মিথ্যা। 3-এর দাগে সত্য মিথ্যায় যাবো। তিনের দাগে সত্য মিথ্যা। প্রথম অঙ্ক বলেছে এ ও বি এর মূলধন অনুপাত 11:9, তাদের প্রাপ্য লাভ্যাংশের 10%, লাভ্যাংশের পার্থক্য 10%। আচ্ছা, মূলধনের অনুপাত 11:9, 11:9। তাহলে এ পাচ্ছে 11x, এ পাচ্ছে 9x। পার্থক্য কত? 11x মাইনাস 9x, 2x। তাহলে 11x এর পার্থক্য 2x, একে কত? 2x বাই 11x। 100 কত? ইন্টু 100 হয়ে যাবে, কেটে যাচ্ছে 200/11। 10%, এক্সাক্ট 10% হচ্ছে না। তাহলে প্রথমে যে তথ্য দেওয়া আছে মিথ্যা। দেখে নাও, সিম্পল ক্যালকুলেশন করেছি, প্রথম যে তথ্য দেওয়া আছে সেটাই মিথ্যা হয়ে যাচ্ছে। বলছে এ ও বি এর মূলধন অনুপাত এইটা, প্রাপ্ত লাভ্যাংশের পার্থক্য 10%। 10%, এটা 10% হলে, আচ্ছা মূলধন অনুপাত আমরা একটা ধরে নিচ্ছি, মনে করো এ ও বি এর মূলধন অনুপাত যদি 10% হলে তাহলে বলেছে লাভ্যাংশের পার্থক্য, প্রাপ্য লাভ্যাংশের পার্থক্য 10%। কোনোভাবেই হবে না লাভ্যাংশের পার্থক্য 10%। হ্যাঁ, যদি ধরো 2200 টাকা লাভ হয়, 2200 টাকা লাভ হয়, মনে করো 11 কত হয়? আচ্ছা 20, 11 20 20 হয়ে গেলে আমরা একটা ব্যাক ক্যালকুলেশন করছি। 20 হয়ে গেলে মনে করো 200 টাকা লাভ। 200 টাকা লাভ হলে প্রথম জন পাচ্ছে 110 টাকা, দ্বিতীয় জন 90 টাকা। ঠিক আছে, এইটা হলো। তখন এদের এইটা ব্যাকে ক্যালকুলেশন করছি। তাহলে পার্থক্য কত হলো? 20 টাকা, তাই তো? 20 টাকা। আচ্ছা, এটা সত্যই হয়ে যাচ্ছে, দেখো সত্যই হয়ে যাচ্ছে। লাভের প্রতি 200 টাকা যদি টোটাল লাভ হয়, 200 টাকা টোটাল লাভ হলে বুঝতেই পারছো 11:9 ভাঙলে এটা 110 হবে আর এটা 90 হবে। তাহলে লাভের পার্থক্য 20 টাকা। দেখো 200 টাকায় লাভের পার্থক্য হয়ে যাচ্ছে 20 টাকা, একে কত আর 100 কত। এইটা এইভাবে নয়, এটা টোটাল 11:9 মানে এইটা হবে এই যে 20x, 20x লাভের পার্থক্য 2x, একে কত আর 100 কত, 100 কত। এটা বের করলে 2x বাই 20x কেটে গিয়ে 1/10, 10% আসবে। ঠিক আছে, এটা সত্যই হবে, সত্যই হবে। দুইয়েরটা দেখো, প্রসেসটা দেখে নাও কিভাবে আমরা করলাম। দুইয়েরটা বলছে এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে, ওয়াই জেড এর সাথে সরল ভেদে। এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে, ওয়াই জেড এর সাথে সরল ভেদে। তাহলে কি বলেছে? এক্স ওয়াই এর সাথে ব্যস্ত ভেদে আর ওয়াই জেড এর সাথে, ও ওয়াই ও জেড এর সাথে ব্যস্ত ভেদে।
ওয়াইও জেড সাথে ব্যস্ত ভেদে যদি হয় এটা কে ধরে নাও, এটা সমান চিহ্ন হয়ে যাবে এক্স ইজিক্যাল টু কে বাই এটা কে টু বাই জেড জেড ধরে নাও, এটা কে টু বাই জেড উল্টে যাচ্ছে, তাহলে এক্স ও জেড সরল ভেদে হবে, দুটো ব্যস্ত হয়ে ব্যস্তর ব্যস্ত মানে সরল হয়ে যায়, ঠিক আছে, খেয়াল রাখবে ব্যস্তর ব্যস্ত সরল, তাহলে এই তথ্যটাও সত্য। তিনেরটা বলেছে একটি বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির দৈর্ঘ্য স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণকে ওই বিন্দু এবং সংযোগ সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, এটা একদমই সঠিক। এই যে এটা তোমাদের একটা উপপাদ্য আছে, উপপাদ্যের স্টেটমেন্টটা তুলে ধরেছে। এটা মনে করো বহিঃস্থ বিন্দু, এটা একটা স্পর্শক, এটা একটা স্পর্শক, এই যে এইখানে এই কোণটাকে তো এই রেখাটা, এই যে ওপি রেখাটা, এটা এ বি, এ ও বি কোণকে ওপি রেখাটা সমদ্বিখণ্ডিত করে, তো সমান দুটো অংশে ভাগ করে, তাই এটা হয়ে যাবে সত্য, এটাই বলে দিয়েছে যে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, এটাই বলে দিয়েছে, দেখো যে বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি অন্তর্ভুক্ত কোণকে ওই বিন্দু এবং কেন্দ্রের সংযোজক সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, এটাও একদমই সত্য। এটা তোমাদের একটা স্টেটমেন্ট আছে, এই উপপাদ্যটা পড়েওছে অনেকবার মাধ্যমিক অনেকবার পড়েওছে, যে বৃত্তের বহিঃস্থ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করলে স্পর্শক দুটির দৈর্ঘ্য সমান হয় এবং তারা কেন্দ্রের সমান কোণ উৎপন্ন করে, তার মানে এই দুটো সমান কোণ উৎপন্ন করছে, এটা সমদ্বিখণ্ডিত করছে বলেই সমান কোণ উৎপন্ন করছে, ঠিক আছে। নেক্সট দেখো 4 5 6 4 কি বলেছে দেখো, 4 বলেছে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এক্স প্লাস ওয়াই সাইন থিটা এর বৃহত্তম ক্ষুদ্রতম মান 9 ও 7 এক্স ওয়াই এর মান। তাহলে দেখো আমরা কি জানি, -1 লেস দ্যান ইজ ইকুয়াল টু সাইন থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 1, ওয়াই দিয়ে যদি গুণ করা হয় -y লেস দ্যান ইজ ইকুয়াল টু সাইন থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু ওয়াই, এক্স যদি যোগ করা হয় x মাইনাস ওয়াই লেস দ্যান ইজ ইকুয়াল টু সাইন থিটা লেস দ্যান ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এটা ওয়াই এর সঙ্গে গুণ হবে আর এটা এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে, এক্স প্লাস ওয়াই সাইন থিটা এক্স যোগ করা হবে, ঠিক আছে। তার মানে বৃহত্তম মান বলেছে যদি সব পজিটিভ নম্বর হয় বৃহত্তম মান 9, তার মানে এক্স প্লাস ওয়াই সমান 9 আর এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 7, বৃহত্তম ক্ষুদ্রতম মান, তাহলে 2x ইজ ইকুয়াল টু 16, x ইজ ইকুয়াল টু 8, y ইজ ইকুয়াল টু 1, ঠিক আছে। দেখো এইটা আসছে এক্স ওয়াই এর মান চেয়েছে এখানে, তাহলে কি বলেছে এক্স এর মান 7 হবে, এটা মিথ্যা, এক্স এর মান 8 আসছে, এক্স এর মান 8 আসছে কিন্তু বলেছে 7 হবে, ঠিক আছে, এটা মিথ্যা। এই পড়াশোনা করতে হবে, দেখো আমরা যেভাবে নির্ণয় করেছি ঠিক এইভাবে করতে হবে। এখানটা হচ্ছে এটা এক্স প্লাস, আমরা এটা ওয়াই দিয়ে পুরোটা গুণ করে দিয়েছি আমাদের প্রয়োজনে, আর আমরা প্রয়োজনে এক্স দিয়ে যোগ করছি, এক্স প্লাস ওয়াই সাইন থিটা, ঠিক আছে। এবার তুলনা করলে এর সব এর এইটা লেস দ্যান এইটা, তার মানে ক্ষুদ্রতম মান হচ্ছে এইটা আর এর বৃহত্তম মান এইটা, ঠিক আছে, সেইটা মান নিয়ে আমরা ক্যালকুলেশন করে এক্স এর মান ওয়াই এর মান বের করেছি। নেক্সট দেখো, নেক্সট বলছে কোন সমকোণী চৌবলের কর্ণের সংখ্যা এক্স, তল সংখ্যা ওয়াই, মাত্রা সংখ্যা জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড 13। আচ্ছা, সমকোণী চৌবলের তল সংখ্যা বলেছে এক্স, তল কটা থাকে সমকোণী চৌবলের কি বলেছে, আচ্ছা কর্ণ সংখ্যা এক্স, সমকোণী চৌবলের 4টি কর্ণ 4, ঠিক আছে, এক্স এর জায়গায় 4 বসালাম। তারপরে কি বলেছে এক্স এর তল সংখ্যা ওয়াই, কটা তল থাকে 1 2 3 4 5 6, 6টা তল, 6টা তল থাকে। ওয়াই এর জায়গায় জেড, তল সংখ্যা ওয়াই, মাত্রা 3টি মাত্রা, ঠিক আছে, 3টি মাত্রা থাকে, মাত্রা সংখ্যা জেড, তাহলে মাত্রা 3 বসাচ্ছি, 6 আর 4 10 আর 3 13, 13ই বলে দিয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড 13, আমরা মান বসে পেলাম 13, তাহলে এটা সত্য, ঠিক আছে। নেক্সট দেখো সংখ্যাগুলোর মান ইজ ইকুয়াল টু 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়। সংখ্যাগুলোর মান এখানে একটা দেখো মান দিয়েছে, সংখ্যাগুলোর মান এখানে দেওয়া আছে 2 ইন্টু মধ্যমা মাইনাস 3 ইন্টু যৌগিক গড়, কিন্তু আমরা জানি সংখ্যাগুলোর মান কি হয় 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড় হয়, সেটা 3 আর 2টা উল্টে দিয়েছে, 3 ইন্টু মধ্যমা মাইনাস 2 ইন্টু যৌগিক গড় এটা হয়, ঠিক আছে, তাহলে এই তথ্যটা মিথ্যা। দেখো 3 এর দাগের কমপ্লিট হলো, এবার আমরা 4 এর দাগে যাব, 4 এর দাগে 2 নম্বরের কোশ্চেন সলভ করবো।
549 পাতা এবিটিএ টেস্ট পেপার সলভ করছি মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। 4 দাগের 1 বলেছে বার্ষিক সুদ আসলে 1/16 হলে 8 মাসে 960 টাকার সুদ। বার্ষিক সুদ আসলে 1/16। বছরের সুদ ধরি আসল ইজ ইকুয়াল টু পি টাকা। সুদ কত? পি ইন্টু 1/16 টাকা, পি বাই 16 টাকা, সময় ইজ ইকুয়াল টু 1 বছর। অতএব ধরি সুদের হার R%। অতএব R% সুদের হারে পি টাকার 1 বছরের সুদ পি ইন্টু আর ইন্টু 1/100 এত টাকা সমান পি আর বাই 100 টাকা। তাহলে শর্ত অনুসারে এটা সুদের সঙ্গে সমান হবে। এটা সুদরা দেওয়া আছে, আমরা সুদরা এটা নির্ণয় করছি, দুটো মাত্র সমান। অতএব সুদের হার (25/2%)। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, 8 মাসে 690 টাকার সুদ। এবার যে সেকেন্ড পার্টটা দিয়েছে তারপরে তার নিচে ক্যালকুলেশন করবে। সময় ইজ ইকুয়াল টু 8 মাস সমান 8/12 বছর সমান 4 দিয়ে কাটলে 2/3 বছর। এখানে আসল 690 টাকা, সুদের হার 25/2%। ঠিক আছে, তারপরে যে ক্যালকুলেশন করবে, অতএব 8 মাসে 690 টাকা, অতএব 25/2% হারে 8 মাসে 690 টাকার সুদ 690 ইন্টু 8 মাস মানে 2/3 ইন্টু 25/2 PRT টা আগে পরে বসানো আছে। আচ্ছা, 25/2 ইন্টু এখানে একটা 100 হবে, এত টাকা। এইটা হচ্ছে সুদ। আমরা একবারে লিখে দিলাম, আর উত্তর লেখার দরকার নেই। আচ্ছা, এইটা 4 25 4। ঠিক আছে, 2/3 হচ্ছে এই 2 কেটে গেল, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 3 9, 230। আচ্ছা, 230/4, 230 2 দিয়ে কাটলে 2 দুগুণে 4, 115, 115/2 মানে 6 দুগুণে 12, এই 5 দুগুণে 10, 1 15, 7 দুগুণে 14, এত টাকা। 57.50 টাকা, 57 টাকা 50 পয়সা। এটা উত্তর আছে, দেখো। দেখো না প্রসেসটা কি বলেছে, 690 টাকার সুদ। এখানে 1/16 বলেছে, তো 1/16 নিয়েছি, P/16 হয়েছে 1 বছর, বছরে বার্ষিক সুদের হার। তাহলে এই দুটো সুদকে আমরা সমান করেছি। আচ্ছা, এইখানটা দেখো, এইখানটা 2 দিয়ে কেটেছি, আর এটা 4 হতো, 4 হবে 25/4 এত %। এটা আমাদের 25/4 হবে। হ্যাঁ, এটা হয়ে যাবে 25/4। এই যে 2 দিয়ে কেটে, আমরা 2 দিয়ে কেটে 4 হয়েছে, 2 দিয়ে এটা 25 হয়েছে, এটা 8টা কেটে 4 হবে 25/4। এইখানেও তাহলে 25/4 হয়ে যাবে, একটা 2 পড়ে থাকবে। তাহলে এটা একটা 2 দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে, আর একটা 2 থেকে যাচ্ছে। এটা হয়ে যাচ্ছে 2 দুগুণে 4, 1 17, 8 দুগুণে 16 দশমিক
75, 28.75 টাকা উত্তর। ঠিক আছে, 28.75 টাকা। দেখে নাও প্রসেসটা। আমরা এখানে একটা 2 গ্যাপ দিয়ে দিয়েছিলাম। নেক্সট 2 এরটা, 4 থেকে 2। বলছে বার্ষিক নির্দিষ্ট হারে হ্রাসপ্রাপ্ত হয়ে একটি যন্ত্রের মূল্য 5 বছরে তার প্রাথমিক মূল্যের হাফ গুণ হয়, কত বছরে তার মূল্য প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে? আচ্ছা, ধরে হ্রাসের হার R%, ধরে সহজ অঙ্ক, দেখো হ্রাসের হার R%, ঠিক আছে। ধরি আসল সমান, আসল ইজ ইকুয়াল টু P টাকা, অতএব হ্রাস পেয়ে হয় P ইন্টু হাফ এত টাকা, P/2 টাকা, তাই তো। সময় কত? 5 বছর। সময় ইজ ইকুয়াল টু 5 বছর। অতএব শর্তানুসারে এই যে P/2 হয়ে যাচ্ছে P ইন্টু 1 মাইনাস R/100 টু দি পাওয়ার 5, PP কেটে গেল, তাহলে 1 মাইনাস R/100 টু দি পাওয়ার 5 ইজ ইকুয়াল টু হাফ হয়ে যাচ্ছে। আবার ধরি T বছরে 1/4 গুণ হবে, আসলে 1/4 গুণ হবে। তার মানে অতএব শর্তানুসারে আবার সুদের হারটা একই থাকছে, আবার শর্তানুসারে, তাহলে এটা P/4 হয়ে যাচ্ছে, P ইন্টু 1 মাইনাস R/100 টু দি পাওয়ার T, এখানে টিটা আমরা জানি না। এটা দেখো PP কেটে গেল, থাকছে 1 মাইনাস R/100 টু দি পাওয়ার T ইজ ইকুয়াল টু 1/4। অতএব 1 মাইনাস R/100 টু দি পাওয়ার T ইজ ইকুয়াল টু 1/4, মানে হাফ তার স্কয়ার। এই হাফের জায়গায় আমরা এই ভ্যালুটা পুট করছি, এইটা মানে হাফ 1 মাইনাস R/100 টু দি পাওয়ার T, 1 মাইনাস R/100, তারপরে 5, তারপরে 2, ঠিক আছে। অতএব 1 মাইনাস R/100 টু দি পাওয়ার T, 1 মাইনাস R/100, 5 দুগুণে 10। উভয় দিক তুলনা করলে T ইজ ইকুয়াল টু 10 চলে আসছে। উভয় দিক তুলনা করলে T ইজ ইকুয়াল টু 10। স্টেটমেন্টটা তোমরা লিখবে যে 10 বছরে 1/4 অংশ হবে। বলছে প্রাথমিক মূল্যের এত গুণ হয়, কত বছরে তার মূল্য প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে? 10 বছরে প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে। স্টেটমেন্ট অবশ্যই লিখবে, আমরা বলে দিচ্ছি, লিখলাম না। এটা 2 এরটা হলো, ঠিক আছে, 2 এরটা হলো আমাদের 10 বছরে প্রাথমিক মূল্যের 1/4 গুণ হবে, 10 বছরে। স্টেটমেন্ট অবশ্যই লিখবে। নেক্সট দেখো 3 এরটা, 3 অঙ্ক বলছে a স্কোয়ার প্লাস y মাইনাস জেড ইন্টু a, কোথাও প্লাস আছে অঙ্কটা, কোথাও প্লাস নেই, ফলে দৈর্ঘ্যস্থ প্রতিটি অনুপাতের মান, কিন্তু এখানে অনুপাত আকারেই দেয়া নেই। এ স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড এ বা ইস টু আকারে প্রকাশ করা নেই। এখানে দেখো এইরকম আছে, এ স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড এ, অনুপাত দেয়া নেই। ওয়াই মাইনাস জেড এ, এইখানে প্লাস আছে, অথচ বি স্কোয়ার জেড মাইনাস এক্স বি স্কোয়ার জেড মাইনাস এক্স বি দিয়েছে, এখানে মাঝে কোনো সাইন রাখেনি। আবার স্কোয়ারের ক্ষেত্রে প্লাস এক্স মাইনাস ওয়াই সি এইরকম আছে। দেখো এই অঙ্কটা কিন্তু ঠিকঠাক দেয়া নেই। এই অঙ্কটা যেহেতু ঠিকঠাক দেয়া নেই, এই অঙ্কটা আপাতত আমরা বাদ রাখছি। এই অঙ্কটা যেহেতু ঠিকঠাক দেয়া নেই, এই যে এখানে প্লাস আছে অথচ এখানে প্লাস নেই, ঠিক আছে,
হয় তিনটেই এটা একই রকম হতে হবে, হয় তিনটেই এখানে এইটার মতো হবে, মাঝে প্লাস চিহ্নটা হবে না, বা এইটা প্লাস হতে হবে। ঠিক আছে, প্রতিটি অনুপাতের মান চেয়েছে। আবার এগুলো এই প্রতিটি অনুপাতে এগুলো আনুপাতিক মানেই নেই। ঠিক আছে, প্রতিটি অনুপাতের মান চেয়েছে, আনুপাতিক মানেই নেই। এটা আমরা বাদ রাখছি, 4 অঙ্কে যাচ্ছি। দেখো আমরা দেখবো এই অঙ্কটা যেটা যতটা যেভাবে সঠিক অঙ্কটা খুঁজে নেওয়ার চেষ্টা করব। যদি সঠিক অঙ্কটা খুঁজে পেয়ে যাই, আমরা এর পরের পেজে 449-এর পরের পেজ যেটা থাকবে তার পরের পেজে এই অঙ্কটা সলিউশনটা দিয়ে দেবো। ঠিক আছে, 449-এর পরের পেজ যেটা থাকবে সেইখানে 3-এর দাগ, তো ওই পেজে 3-এর দাগের পরে এই 3-এর দাগটা আমরা দিয়ে দেবো। ঠিক আছে, যদি সঠিক অঙ্কটা পেয়ে যাই আমরা। তোমরা যারা এই অঙ্কটা ফলো করছো তারা ওই পরের পেজের অঙ্কটা, পরের পেজটা লক্ষ্য করবে, ওইখানে থাকতে পারে। ঠিক আছে, সঠিক অঙ্কটা পেয়ে গেলে আমরা ওখানে করে দেবো। নেক্সট দেখো 4-টা বলেছে এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 9। এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 9, এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 এর মান কত ধরছি আমরা? ধরি এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু পি ধরে নিচ্ছি। এবার দুটোকে যদি গুণ করে দিই, এক্স প্লাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 ইজ ইকুয়াল টু 9 ইন্টু পি। তাহলে এটা সূত্রে পড়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 তার স্কোয়ার 9p। এটা সূত্র হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস, এটা স্কোয়ার রুটটা উঠে চলে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 9 হয়ে যাচ্ছে ইজ ইকুয়াল টু 9p। তাহলে হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস প্লাস 9 ইজ ইকুয়াল টু 9p। এটা কেটে গেল, বা 9p ইজ ইকুয়াল টু 9, বা p ইজ ইকুয়াল টু 9/9, বা p ইজ ইকুয়াল টু 1। p ইজ ইকুয়াল টু 1 আসছে। অতএব লিখবে x মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 এর মান 1, x মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 9 এর মান 1। ঠিক আছে, এটা উত্তর লিখবে অবশ্যই, প্রত্যেকটা অঙ্কের উত্তর অবশ্যই লিখবে। নেক্সট দেখো 4-এর দাগে হয়ে গেল, 5-এর দাগে যাচ্ছি আমরা। পাঁচের দাগ কি বলেছে? 5-এর দাগ, কোন রম্বসের পরিসীমা 40 সেমি, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি হলে রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের পরিসীমা 40 সেমি, প্রতিটি কর্ণ 12 সেমি। প্রথমত কন্ডিশন হলো রম্বসের কর্ণ যেহেতু প্রতিটি কর্ণ সমান বলেছে, রম্বসটা বর্গক্ষেত্র হতে হবে। কারণ রম্বসের নর্মালি কর্ণ দুটো সমান হয় না। একটা রম্বস 90 ডিগ্রি হয়ে গেলে সেটা বর্গক্ষেত্র হয়ে যায়, তখন সমান হবে। ঠিক আছে, কোনো রম্বসের পরিসীমা 40 সেমি, প্রতিটি কর্ণের দৈর্ঘ্য 12 সেমি, রম্বসের ক্ষেত্রফল। এই অঙ্কটা ঠিকঠাক, এটাও অঙ্কটা ঠিকঠাক দেওয়া নেই। ঠিক আছে, প্রতিটি কর্ণ নয়, এটা বলা উচিত ছিল একটি কর্ণ। একটি কর্ণ মানে দুটি কর্ণের মধ্যে একটি কর্ণ, দুটি কর্ণের মধ্যে একটি কর্ণ, এটা বলা উচিত ছিল। দেখো পরিসীমা যদি 40 সেমি হয়ে যায়, রম্বসের 4টি বাহু সমান এ বি সি ডি। রম্বসের পরিসীমা সমান 40 সেমি, রম্বসে প্রতিটি বাহু সমান, অতএব রম্বসের বাহু সমান 40 সেমি বলা আছে, 40/4 সেমি, 4টে বাহু সমান 10 সেমি। এবার দেখো এই একটা কর্ণ, এটা মনে করো 12 বলা আছে। আমরা জানি রম্বসের কর্ণগুলি সমকোণী সমদ্বিখণ্ডিত হয়, তাহলে এইটা 10, এইটা 10, এইটা 10, এইটা 10, 4টেই 10। ঠিক আছে, এসি ও বিডি রম্বসের দুটি কর্ণ, রম্বসের কর্ণগুলি সমকোণে সমদ্বিখণ্ডিত হয়।
অর্থাৎ এইটা সমান, এইটা সমান, এর সঙ্গে এটা সমান, এর সঙ্গে এটা সমান, প্লাস এই প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে। তার মানে এওডি, এওবি, বিওসি, সিওডি সব সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি, ধরি এসি সমান 12 সেমি। অতএব এসি 12 সেমি হলে এই দিকটা 6 আর এই দিকটাও 6। অতএব ওএ ইজ ইকুয়াল টু ওসি ইজ ইকুয়াল টু 12/2 সেমি সমান 6 সেমি। অতএব তাহলে দেখো এই যে এইটা তো একটা সমকোণী ত্রিভুজ এওবি, যেহেতু সমরম্বসের কর্ণগুলি সমকোণী সমদ্বিখণ্ডিত হচ্ছে, অতএব ত্রিভুজ এওবি থেকে পাই, ত্রিভুজ এওবি থেকে পাই ওএ স্কয়ার প্লাস ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু এবি স্কয়ার। তাহলে ওএ কত 6 স্কয়ার প্লাস ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু 10 স্কয়ার। অতএব 36 প্লাস ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু 100। অতএব ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু 100 মাইনাস 36। অতএব ওবি স্কয়ার ইজ ইকুয়াল টু 64। অতএব ওবি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8। ঠিক আছে, অতএব ওবি এর মান 8 সেমি। তাহলে অপর কর্ণ যদি বের করতে দিত 8 + 8 16 সেমি হয়ে যেত। ঠিক আছে, এবার দেখো, অতএব এওবি এর ক্ষেত্রফল, চারটা অংশ সমান হবে, অতএব ত্রিভুজ এওবি এর ক্ষেত্রফল, তাহলে দুটোর মধ্যে একটা ভূমি আর একটা উচ্চতা, 1/2 × 6 × 8 বর্গ সেমি। এইটা ত্রিভুজ হবে, সমকোণ বিপরীত বাহু ত্রিভুজ হবে, আর ওএ আর ওবির মধ্যে কোনো একটা লম্ব, কোনো একটা ভূমি। তাহলে হাফ ভূমির উচ্চতা প্রয়োগ করে দিলে 3 হয়ে যাচ্ছে, 3 আসছে 24 বর্গ সেমি। তাই তো, দেখে নাও। তাহলে এটা 6 হয়েছে, টোটালটা 12 ছিল, 24 বর্গ সেমি হয়ে যাচ্ছে, দেখে নাও। রম্বসের কি বলেছে, রম্বসের ক্ষেত্রফল নির্ণয় করে দিচ্ছে, প্রতিটি কর্ণ 12 সেমি। পরিসীমা 40 হয়েছে, 10 করে নিয়েছি, তাহলে 12টা 6 ভাগ হয়েছে, আমরা এইটা থেকে এইটা পেয়ে গেছি। তাহলে একটা কর্ণ 12 হলে অন্য কর্ণটা 16 হয়ে যাচ্ছে, 8 আর 8 16, ওবিটা 16, ওডিটাও 8 হবে, ওবিটা 8, ওডিটাও 8, তাহলে 8 আর 8 16। তাহলে এই অংশটার ক্ষেত্রফল, এওবি এর ক্ষেত্রফল, হাফ ভূমি ইন্টু উচ্চতা, 1/2 × 6 × r, এইটা হচ্ছে 8। ঠিক আছে, হাফ ভূমি ইন্টু হচ্ছে 24। তাহলে রম্বসের ক্ষেত্রফল কত, চারটা অংশ সমান, অতএব রম্বসের ক্ষেত্রফল 4 × 24 বর্গ সেমি। এটা উত্তর লিখবো অবশ্যই, 4 × 24 = 96 বর্গ সেমি। ঠিক আছে, এমনি রম্বসের একটা কর্ণদ্বয়ের সূত্র আছে, ক্ষেত্রফল নির্ণয় করা। দুটো কর্ণ যদি জানা থাকে, 12 আর 16, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে 12টাকে যদি কেটে 6, তাহলে 6 হয়ে যাচ্ছে 6 × 16 = 96, এইভাবেও চলে আসছে একই মান। ঠিক আছে, দেখো নেক্সট 6টায় যাবো আমরা। দেখো, প্রত্যেক ক্লাসে আমরা কিছু স্টুডেন্টের নাম উল্লেখ করি, যে সমস্ত স্টুডেন্ট আমাদের ক্লাস দেখে, যে সমস্ত স্টুডেন্টের আমাদের ক্লাস ভালো লাগে, যে সমস্ত স্টুডেন্ট সাজেস্ট করে বিভিন্ন যে চ্যানেল কিভাবে উন্নত করা যাবে, সেই সমস্ত কিছু স্টুডেন্টের আমরা প্রত্যেক ক্লাসে নাম নেই। আজকের ক্লাসে আমরা শ্রমণ দাস, রুদ্রাক্ষ সিংহ রায় অ্যান্ড বিতান কোলে, এদের অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের ক্লাস দেখার জন্য এবং সাজেস্ট করার জন্য কিভাবে চ্যানেল ইমপ্রুভ করা যায়। ঠিক আছে, তো আরও অনেক স্টুডেন্ট আছে, প্রত্যেক স্টুডেন্টের নাম একই ক্লাসে নেওয়া সম্ভব না, পরবর্তী ক্লাসে আমরা আরও অনেক স্টুডেন্টের নাম উল্লেখ করব। ওকে, নেক্সট দেখো 6টা বলছে, ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এবি ব্যাস, এবি সিডি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এডিসি 110, এডিসি 110 হলে বিওসি কত, এডিসি এটা 110,
হলে বি ও সি এই কোণের মান চাইছে। বি ও সি কোণের মান কত? ও কেন্দ্রবৃত্তে সহজ অঙ্ক দেখো, ও কেন্দ্রবৃত্তে এবি ব্যাস, ABCD বৃত্তস্থ চতুর্ভুজ, কোণ ADC সমান 110 ডিগ্রি বলে দিয়েছে। কোণ ADC সমান 110, তাই তো? ADC 110, তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হয়। ডি কোণ আর বি কোণ মিলে 180 হবে। অতএব কোণ ABC ইজ ইকুয়াল টু 180 মাইনাস 110 ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি হয়ে যাচ্ছে ABC। তাহলে এটা 70 ডিগ্রি হয়ে গেল। এইটা দেখো 70 ডিগ্রি, দেখো অতএব ত্রিভুজ, এবার ওই ত্রিভুজে চলে যাচ্ছে আমরা। বিওসি এর OB সমান OC, এরা যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, কি কারণে সমান? একই বৃত্তের ব্যাসার্ধ, OB সমান OC, তাহলে OB এর বিপরীত কোণ OC, OB এর বিপরীত কোণ C কোণ। দুটো বাহু সমান হলে আমরা কি জানি, একটা ত্রিভুজের দুটো বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলোও সমান হয়। তাহলে OCB সমান OBC, OCB সমান OBC, যেটা OBC সেটাই ABC, ঠিক আছে? ইজ ইকুয়াল টু 70 ডিগ্রি বের করা আছে। অতএব অন্য অপর কোণটা কত? এই BOC কোণ। অতএব ত্রিভুজ BOC এর কোণ BOC সমান, ত্রিভুজের তিনটে কোণে 100 সমস্যা থেকে যে দুটো কোণের মান জানি সেই দুটো কোণের সমস্যাটা বিয়োগ করে দিচ্ছি, তৃতীয় কোণটা বেরিয়ে যাবে। এটা একটা মান হচ্ছে 70, এইটা 70 আর এটাও 70, 70 প্লাস 70 ইজ ইকুয়াল টু 180 মাইনাস 140, 40 ডিগ্রি, ঠিক আছে? অতএব অ্যান্সার লিখবে BOC কোণের মান 40 ডিগ্রি, এটা উত্তর লিখবে অবশ্যই। BOC কোণের মান 40 ডিগ্রি, অবশ্যই উত্তর লিখবে। প্রত্যেকটা অঙ্কের উত্তর লেখা অবশ্যই প্রয়োজন। নেক্সট দেখো 7 অঙ্কে যাচ্ছে। সহজ অঙ্ক ছিল এটা, কিন্তু অন্য টাইপের অঙ্ক ছিল। এই টাইপের অঙ্ক কিন্তু বেশিরভাগ পেজে নেই, ঠিক আছে? এই পেজটা বিভিন্ন অঙ্কই, প্রায় বেশিরভাগ অঙ্কই অন্যরকম একটু দেয়া, খুব ভালো পেজ। ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর ABC সমান DEF, AB বাই DE সমান, দুটো ত্রিভুজ আঁকছি দেখো, ত্রিভুজ ABC আর ত্রিভুজ DEF, ABC DEF, ঠিক আছে? ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর এটা দেখো 7-এরটা বলা আছে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর ABC কোণ সমান DEF কোণ। তাহলে আমরা যদি দুটো চিত্র অঙ্কন করে নিই ত্রিভুজের, এটা মনে করো ABC আর এটা সদৃশ, একই রকম দেখতে, ছোট বড় হতে পারে, এটা DEF, ঠিক আছে? এদের বলেছে ABC কোণ সমান DEF কোণ, তাহলে এই কোণের সঙ্গে এর এই কোণ সমান, ঠিক আছে? এবার দেখো আরো বলা আছে যে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর, ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর, ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর ABC কোণ সমান DEF কোণ। ABC ইজ ইকুয়াল টু DEF, তাই তো? এবার দেখো 4-7 এটা আরো বলা আছে AB বাই DE, অর্থাৎ AB বাই DE ইজ ইকুয়াল টু BC বাই EF বলা আছে, এবং AB বাই DE ইজ ইকুয়াল টু BC বাই EF, ঠিক আছে? আচ্ছা, যখন ত্রিভুজ ABC বাই ত্রিভুজ DEF ইজ ইকুয়াল টু 25 বাই 16 বলা আছে, তাই তো? আচ্ছা, আর বলা আছে BC সমান 10 সেমি।
তোমাদের যে সমস্ত প্রয়োগ আছে সেই সমস্ত প্রয়োগের স্টেটমেন্টগুলো মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ। একটা প্রয়োগ আছে, মনে রাখবে যে সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত তাদের অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। এটা একটা প্রয়োগ আছে। প্রয়োগের প্রমাণটা যদিও তোমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নয়, তবুও স্টেটমেন্টটা মনে রাখতে হবে। এবং প্রত্যেকটা প্রয়োগের স্টেটমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা প্রয়োগ থেকেই শর্ট কোশ্চেন আসতে পারে। প্রত্যেকটা স্টেটমেন্ট ধরে তো স্টেটমেন্ট তুলে দিয়ে 1 নম্বরের কোশ্চেন তো দিচ্ছে, হামেশাই দিচ্ছে, দেখতে পাচ্ছ প্রচুর আসছে। এবার 2 নম্বরের কোশ্চেনও আসতে পারে সেই রকম। সেই জন্য প্রয়োগের স্টেটমেন্টগুলো যতটা পারবে বেশি বেশি করে মনে রাখবে। যে সদৃশ ত্রিভুজের এর ক্ষেত্রে যেমন এটা গুরুত্বপূর্ণ, সদৃশ ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত অনুরূপ বাহুগুলির বর্গের অনুপাতের সঙ্গে সমান হয়। অর্থাৎ এখানে কি হবে, এখানে হবে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ ডিএফ ইজ ইকুয়াল টু, অর্থাৎ এখানে আমরা জানছি যে যেহেতু এই কোণগুলো সমান, বি এর সঙ্গে বি কোণের সঙ্গে এই কোণ সমান, এবার দেখো এ বির সঙ্গে ডি, তার মানে এর বিপরীত বাহু হচ্ছে সি আর এর বিপরীত বাহু হচ্ছে এফ। সি কোণের সঙ্গে এফ কোণ সমান, অনুরূপে বিএফ, অনুরূপে এটা বিএফ নয়, এটা কি আছে দেখি, এটা আছে বিসি বাই ইএফ, এটা বিসি। তাহলে বিসি এর বিপরীত কোণ, এ আর ইএফ এর বিপরীত কোণ ডি। ঠিক আছে, অতএব এখানে লিখবে যেহেতু সদৃশ ত্রিভুজ, অতএব আমরা জানি ত্রিভুজ এ বি সি বাই ত্রিভুজ ডিইএফ ইজ ইকুয়াল টু কি হয়, এই স্টেটমেন্টগুলো অবশ্যই প্রয়োজনীয়। ঠিক আছে, স্টেটমেন্টগুলো অবশ্যই লিখবে। তাহলে এ বির সঙ্গে ডি, এ বি স্কোয়ার এই যে দেওয়া আছে, ক্ষেত্রফলের সঙ্গে যখন হবে বাহুগুলির বর্গের স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এসি বাই ডিএফ, এটা ডিএফ, ঠিক আছে, ডিএফ সমান এটা বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার। এটা আমাদের প্রয়োজনীয়। ঠিক আছে, এটা আমাদের প্রয়োজনীয়, আমাদের যেটা প্রয়োজন সেটা নিয়ে নিচ্ছি। অতএব এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, অতএব বিসি স্কোয়ার বাই ইএফ স্কোয়ার ইজ ইকুয়াল টু 25/16। অতএব বিসি বাই ইএফ ইজ ইকুয়াল টু 5/4, উভয় দিকে রুট করে দিয়ে। অতএব এবার মানটা পুট করে দাও, যে ভ্যালুটা দেওয়া আছে, বিসির মান 10 সেমি, 10 বাই ইএফ ইজ ইকুয়াল টু 5/4। অতএব 5 ইন্টু ইএফ ইজ ইকুয়াল টু 10 ইন্টু 4। অতএব ইএফ ইজ ইকুয়াল টু 10 ইন্টু 4/5, 5 দিয়ে কাটলে 2 হয়ে যাচ্ছে। অতএব ইএফ ইজ ইকুয়াল টু 4 দোকানে 8। এবার স্টেটমেন্টটা লিখবে, ইএফ বাহুর দৈর্ঘ্য 8 সেমি। উত্তর লিখবে যে কি চেয়েছে এখানে, যে ইএফ ইজ ইকুয়াল টু কত জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, তাই তো লিখবে ইএফ এর মান 8 সেমি। অতএব ইএফ বাহু দৈর্ঘ্য 8 সেমি। প্রয়োগের স্টেটমেন্টগুলো যতটা পারবে অবশ্যই মনে রাখবে। এই প্রয়োগের প্রমাণটা করার দরকার নেই, কারণ এই প্রয়োগের প্রমাণটা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। সদৃশতা চ্যাপ্টারে দেখবে প্রয়োগটা আছে, করে দেওয়া আছে, যদিও প্রমাণ করে দেওয়া আছে, কিন্তু এর প্রমাণটা করার দরকার নেই, স্টেটমেন্টটা মনে রাখলেই হবে। ওকে, এবার দেখো নেক্সট আরেকটায় যাবো আমরা, 7 দাগে হয়ে গেল। জিরো লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে দেখা হয় যে সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1। সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1 বলেছে। আমরা কি জানি দেখো, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। অতএব সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা, এটা ইজ ইকুয়াল টু 1, তাই তো। এটা কোনো কিছু স্কোয়ার। আচ্ছা, এটা যদি আমরা মাইনাস নিয়ে নিই, 2 সাইন থিটা কস থিটা, এটা কোনো কিছু স্কোয়ার, তাই তো। তার মানে এই মানটা যে কোনো কিছু বর্গ, যেহেতু অতএব এখান থেকে আমরা যেহেতু কোনো কিছুর বর্গ এটা, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, তাহলে যেহেতু যদি এটা রিপ্লেস করে দেওয়া হয় এর সঙ্গে এটা যোগ করলে তবে 1 এর সঙ্গে সমান ছিল, তাহলে এই মানটা নিশ্চয়ই 1 এর চেয়ে কম। অতএব 2 সাইন থিটা কস থিটা লেস দেন 1 হয়ে যাচ্ছে, 2 সাইন থিটা কস থিটা লেস দেন 1। ঠিক আছে, তাহলে সাইন থিটা কস থিটা
লেস দেন হাফ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন 1 বলেছে, সহজেই চলে আসবে। দেখো তাহলে আমরা যদি এখন অতএব সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার সমান কত, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, অতএব সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা। এর জায়গায় যদি এই মানটা বসিয়ে দিই, এই মানটা 1-এর চেয়ে কম, ঠিক আছে, এই মানটা 1-এর চেয়ে কম, তাহলে এই মানটা যদি আমরা 1 বসাই, যেহেতু 1-এর চেয়ে কম বেশি মান বসাবো 1, অতএব সাইন থিটা প্লাস কস থিটা যদি 1-এর চেয়ে আমরা কম বসাই, এটা কি হয়ে যাচ্ছে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কোয়ার, যদি এখানে কম মানটা বসিয়ে দিই 2 সাইন থিটা কস থিটা এই মানটা প্রয়োগ করছি, এখানে যদি কম মানটা বসিয়ে দিই নিশ্চয়ই দিকটা বেশি হয়ে যাবে 1 + 1, কিন্তু দুইটা সমান ছিল, এর জায়গায় আমরা এইটা লেস দেন 1 এর চেয়ে কম বসিয়ে দিচ্ছি, এইটা 1-এর চেয়ে কম, 1-এর চেয়ে কম, একটু বড় মান বসিয়ে দিচ্ছি, এইটা 1-এর চেয়ে কম, এইটা মানে 1.5, 1-এর চেয়ে কম, 1-এর চেয়ে কম মনে করো এইটাকে 1-এর চেয়ে যেহেতু কম, এটা 1-এর চেয়ে কম মনে করো, এটা 0.75 বা 0.5, এটা 0.5, 0.5-এর জায়গায় আমরা এটাকে আমরা 1 বসাচ্ছি, 0.5-এর জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে মানটা বেড়ে গেল, তো এই 0.5-এর জায়গায় যদি আমরা 1 বসিয়ে দিই, ঠিক আছে, 0.5-এর জায়গায় আমরা এই মানটা 1-এর চেয়ে কম, তাহলে সেই যে 0.5 যদি আমরা সেটা ইউজ করে দিই তাহলে এই মানটা এইদিকে বড় হয়ে গেল, অতএব সাইন থিটা প্লাস কস থিটা তার স্কোয়ার গ্রেটার দেন 2, অতএব সাইন থিটা প্লাস কস থিটা গ্রেটার দেন √2 হয়ে যাচ্ছে। দেখো গ্রেটার দেন √2 তার মানে 1-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে, √2 মান 1.4142, √2 মান 1.4142, অতএব প্রমাণিত। নেক্সট দেখো 9-টায় যাব, নয়টা কি বলেছে দেখো, সাইন স্কোয়ারে বি 1 হয় তবে কট এ প্লাস বির মান, ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বি কস স্কোয়ার বি, ঠিক আছে, সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কস স্কোয়ার বিটাকে লিখছি সাইন স্কোয়ার 90 মাইনাস বি লিখতে পারি, সাইন স্কোয়ার 90 মাইনাস বি ইজ ইকুয়াল টু কস স্কোয়ার বি হয়, সাইন স্কোয়ার উভয় দিকে তুলে দিলে এ ইজ ইকুয়াল টু 90 মাইনাস বি, বিটাকে বাঁ দিকে আনলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, অতএব কট এ প্লাস বি ইজ ইকুয়াল টু কট 90, কট 90-এর মান কত, কস 90 বাই সাইন 90, তাই তো, কস 90 বাই সাইন 90, কস 90-এর মান 0, কস 90-এর মান 0, তাহলে এর মানও 0 আসবে, 0 বাই এনি নাম্বার 0, অতএব লিখবে কট এ প্লাস বি এর মান 0, অ্যান্সারটা অবশ্যই লিখবে, কট এ প্লাস বি এর মান 0, অ্যান্সার অবশ্যই লিখবে। নেক্সট দেখো 10-এরটা, 9 হয়ে গেল 10-এর, 10-এর অঙ্ক কি বলেছে, লম্ববৃত্তাকার শঙ্কুর ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √17 গুণ, শঙ্কুর উচ্চতা ও ব্যাসের অনুপাত কত, ধরি লম্ববৃত্তাকার শঙ্কুর, ধরে নিচ্ছি, ধরি শঙ্কুর উচ্চতা ইজ ইকুয়াল টু h একক, ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু r একক, অতএব ব্যাস ইজ ইকুয়াল টু 2r একক, অতএব ভূমির ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু πr² বর্গ একক, ঠিক আছে, এটা হলো, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, ধরি তির্যক উচ্চতা
ইজ ইকুয়াল টু এল একক। এবার শঙ্কুর তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ মিলে সমকোণী ত্রিভুজ গঠন করে। ঠিক আছে, অতএব এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এটা যখন এল, এটা এইচ আর এটা আর হলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার হয়। ঠিক আছে, এখন শর্তানুসারে কি চেয়েছে, শর্তানুসারে বলে দিয়েছে যে পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট 17 গুণ। এখানে লিখে দেওয়া, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গ একক। শর্তানুসারে পাই আর এল ইজ ইকুয়াল টু রুট ওভার অফ 17 ইন্টু পাই আর স্কোয়ার। তবেই তো পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের রুট 17 গুণ হচ্ছে। এবার পাই আর তুলে দাও, তাহলে এল ইজ ইকুয়াল টু রুট 17 আর, উভয় দিকে স্কোয়ার করলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু 17 আর স্কোয়ার, বা এল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 17 আর স্কোয়ার, বা এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 17 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। অতএব এইচ স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 আর স্কোয়ার। অতএব উভয় দিকে রুট করে দিলে 4 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ স্কোয়ার। ঠিক আছে, 4 আর স্কোয়ার না, 4 আর ইজ ইকুয়াল টু এইচ, 4 আর ইজ ইকুয়াল টু এইচ রুট করলে। তাহলে অতএব কি আগে চেয়েছে, কিসের অনুপাত চেয়েছে? অনুপাত চেয়েছে শঙ্কুর উচ্চতা ও ব্যাস, ভূমির ব্যাস। অতএব উচ্চতা ও ভূমির ব্যাস মানে উচ্চতাকে এইচটাকে আগে রাখতে হবে। অতএব এইচ বাই ভূমির ব্যাস হচ্ছে 2 আর, হ্যাঁ, এইচ বাই 2 আর, তাহলে 2 হলে 1 হচ্ছে। অতএব এইচ ইজ টু 2 আর যেগুলো 2:1। উত্তর লিখবে উচ্চতা ও ভূমির ব্যাস, আর ব্যাসার্ধ হলে 2 আর ব্যাস, সেইখানে 2 আর হিসেবে নিতে হচ্ছে। কোনাকুনি গুণ করলে 2 আর ইন্টু 2 4 আর, এইভাবে চেক করে দেখে নেবে, ঠিক আছে, গুণটা করে ঠিক আছে কিনা। তাহলে উচ্চতা ও ব্যাসের অনুপাত 2:1 আসছে। দেখো, উচ্চতা ও ব্যাসের অনুপাত 2:1। নেক্সট দেখো 10-এর হয়ে গেল, 11 অঙ্কে যাব। এগারো অঙ্ক বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস করা হলো, উচ্চতা 50% বৃদ্ধি করা হলো, আয়তন কত পরিবর্তিত হবে? লম্ববৃত্তাকার চোঙ, সহজ অঙ্ক। ধরি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর একক এবং লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ইজ ইকুয়াল টু এইচ একক। অতএব লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ ঘন একক। ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ ঘন একক আয়তন। এবার কি বৃদ্ধি করলে? উচ্চতা বৃদ্ধি করলে, তাই তো। ব্যাসার্ধের দৈর্ঘ্য, চোঙের ব্যাসার্ধের 50% হ্রাস, চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস করলে ব্যাসার্ধ হবে, একবারে করে দিচ্ছি, আর মাইনাস আর ইন্টু 50/100। পার্সেন্ট তুলতে হলে 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এইটা প্রাথমিকে ছিল এতটা কমছে, ঠিক আছে, এত একক, এটা 1/2, তাহলে আর মাইনাস r/2 একক। এটা 2 লসাগু, 2r মাইনাস r একক সমান r/2 একক। আচ্ছা, অতএব চোঙের উচ্চতা 50% এটা বৃদ্ধি করলে উচ্চতা হবে এইচ প্লাস, বাড়ছে বলে প্লাস, সেটা কমছিল বলে মাইনাস, এইচ ইন্টু 50/100 এত একক। এটা কেটে গিয়ে 1/2, তাহলে এইচ প্লাস h/2 একক। তাহলে 2 লসাগু, 2h প্লাস h ইজ ইকুয়াল টু 3h/2 একক। অতএব এখন চোঙের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ, পাই, এখন আর এর মান r/2 তার স্কোয়ার, এইচ মানে 3h/2 এত ঘন একক। তাহলে পাই আর স্কোয়ার বাই 4 3h/2 ঘন একক, 3 পাই আর স্কোয়ার h/8 ঘন একক। তাহলে আয়তন কমে গেল। অতএব আয়তন কমলো, উত্তর লেখো। তারপর
যে আয়তন কমলো লিখবে আয়তন কমলো, এটা প্রাথমিকের ওপর, প্রাথমিকে ছিল পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3 পাই আর স্কোয়ার এইচ বাই 8, এত ঘন একক একক দেবে, ঘন একক 8 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক ইজ ইকুয়াল টু 5 পাই আর স্কোয়ার এইচ বাই 8 ঘন একক। ঠিক আছে, এতটা কমলো। এবার শতকরা চেয়েছে, শতকরা হিসেবে কিভাবে লিখবে সেটা সবসময় প্রাথমিকের ওপর। অতএব চোঙের আয়তন পাই আর স্কোয়ার এইচ ঘন এককে হ্রাস পায় 5 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, এত ঘনকে এত 1 ঘনকে হ্রাস পায় 5 পাই আর স্কোয়ার এইচ বাই পাই আর স্কোয়ার এইচ ঘন একক, পাই আর স্কোয়ার এইচ কেটে দাও, আর 100 ঘন এককে হ্রাস পায় বাই 8 আছে, হ্যাঁ এইটা বাই 8 ছিল, তাহলে 5 বাই 8 ইন্টু 100 এত পার্সেন্ট। ঠিক আছে, এটা নিচে একটা 2 থেকে যাবে 4 দিয়ে কাটলে, আর 4 25, তাহলে 125 বাই 2%, 6 দুগুণে 12, 2 দুগুণে 4, 65.5%। অ্যান্সার লিখবে চোঙের আয়তন হ্রাস পাবে 62.5%। এটা অ্যান্সারটা লিখবে অবশ্যই, স্টেটমেন্ট আমরা বলে দিচ্ছি, স্টেটমেন্ট প্রতি অঙ্কের অবশ্যই উল্লেখ করবে 62.5% হ্রাস পাবে। এর উত্তরটা লিখবে যে আয়তন হ্রাস পাবে 62.5%। শতকরা কত চেয়েছে সেই হিসাবে শতকরা পার্সেন্ট দুটোই একসঙ্গে উল্লেখ করবে না, যে কোনো একটি। নেক্সট দেখো 12টা লাস্ট অঙ্ক এই পেজের। প্রত্যেকটা পেজের আমরা যে 1 2 3 4 4টে দাগের অঙ্ক করে দিচ্ছি। 36 নম্বর শর্ট কোশ্চেন, আজকে 549 পেজ করছি, পরের ক্লাসের পরের পেজ সলভ করবো আমরা। 12টা কি বলা আছে summation of I is equal to 1 to 5 xi সমান 5, summation of I is equal to 1 to 5 xi is equal to 5, আর কি দেওয়া আছে summation of I is equal to 1 to 5 xi square is equal to 14, I is equal to 1 to 5 xi square is equal to 14, এটা দেওয়া আছে। কি চেয়েছে summation of I is equal to 5 xi minus 3, অতএব summation of I is equal to 1 to 5 xi minus 3 2xi into 2xi এর মান চেয়েছে। কিভাবে হবে দেখো, এটা গুণ করে নিতে হবে, হ্যাঁ I is equal to 1 to 5, এটা গুণ করে নিলে হয়ে যাচ্ছে 2xi স্কোয়ার মাইনাস 6xi, হলো is equal to 2টা ধ্রুবক, 2টা বাইরে নিয়ে নাও, I is equal to 1 to 5 xi স্কোয়ার হয়ে গেল, মাইনাস 6টা এখানে ধ্রুবক, 6টা বাইরে নাও, I is equal to 1 to 5 xi, ঠিক আছে 2 ইন্টু 2 ছিল, এটা গুণ করে নিয়েছি, এর মান কত 14, সামেশন অফ xi স্কোয়ার 14, তাহলে এখানে 14 বসে যাবে, এখানে 6 ইন্টু 5, তাহলে 14 দুগুণে 28 মাইনাস 5 6 30, আচ্ছা xi স্কোয়ার 14, তাহলে মাইনাস 2 হয়ে যাচ্ছে। দেখো কি দিয়েছে সামেশন অফ xi স্কোয়ার 14, সামেশন অফ y is equal to 1 to 5 xi 5, তাই তো মাইনাস 2 অ্যান্সার আসছে। দেখো তাহলে অ্যান্সার লিখবে যে সামেশন অফ, অতএব এর মান সামেশন অফ, এই অঙ্কটা খুবই ভালো অঙ্ক, অন্যরকম অঙ্ক, কোনো পেজে নেই এই অঙ্কটা, ভালো করে প্র্যাকটিস করবেন। I is equal to 1 to 5 xi minus 3 2xi এর মান মাইনাস 2, ঠিক আছে। দেখো তাহলে এর সাথে সাথে আমাদের এই পেজটা কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফির পরবর্তী ক্লাসে আমরা এর পরের পেজ সলভ করব, ঠিক আছে। আমাদের ক্লাস তোমাদের ভালো লেগে থাকলে প্রত্যেকটা ভিডিও অবশ্যই লাইক করবে, চ্যানেল সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশন অন করবে, যাতে পরবর্তী ক্লাস পাবলিশ করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকের মতো এখানে স্টপ করছি, ফির পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।